মানুষই মানুষই সে আজকের মানুষই। কোনো লেখকের গান কিংবা প্রেমিকের ভাবনায় নয়, বরং আমাদের নীলাঞ্জনা রুখে দাঁড়ান বাস্তবের মাটিতে। তিনি শক্ত হাতে লড়াই করে চলেন, বলতে পারি প্রতিবাদের আরেক মুখ। আমি নীলাঞ্জনা চট্টোপাধ্যায়, এটা আমার গল্প। থমথমে আনন্দপুর, মাঝরাতে চাঁদ তখন মেঘের সঙ্গে লুকোচুরি খেলছে। বাইপাসে একটি গাড়ির ভিতর থেকে হঠাৎ চিৎকারের শব্দ। পিছন থেকে একটা গাড়ি এসে রাস্তা আটকে দেয়। সেই গাড়িতে ছিলেন নীলাঞ্জনা চট্টোপাধ্যায়। সেদিন নীলাঞ্জনা চট্টোপাধ্যায়ের সাহসিকতায় বেঁচে গিয়েছিল মেয়েটি, কিন্তু খেসারত দিতে হয়েছিল নীলাঞ্জনাকেও। সেই আনন্দপুরের ঘটনা, যেখান থেকে নীলাঞ্জনা চ্যাটার্জিকে সারা বাংলা চিনল। আমরা জানি যে হঠাৎ করে আপনি শুনতে পান আর্তনাদ, তারপর প্রাণের পরোয়া না করে ছুটে যাওয়া। আপনি যখন দেখছেন যে সেই তরুণী যে পড়ে যাচ্ছে চলন্ত গাড়ি থেকে, আপনি ঝাঁপিয়ে পড়লেন। আপনি একবার নিজের কথা ভাবলেন না যে আমার উপর দিয়ে গাড়িটা চলে যেতে? না, কারণ ভাবিনি, ভাবার মতো তখন সময়ও ছিল না। সত্যি কথা বলতে ওই মুহূর্তে একটা আর্তনাদ, একটা মেয়ে, আমার খালি মনে হয়েছিল যে এই মেয়েটিকে বাঁচাতে হবে। কারণ শুনশান রাস্তা, রাত্রির 12টা প্রায় বাজে, মাঝরাত্রির যেটাকে আমরা বলি, সেই সময় একটি মেয়ে বাঁচাও বাঁচাও চিৎকার করছে। তার সিচুয়েশন কি, আমার শুধু একটাই জায়গা ছিল, মেয়েটিকে আমায় বাঁচাতে হবে যেভাবেই হোক। মেয়েটিকে আমি সেই মুহূর্তে বাঁচাতে পেরেছিলাম, এটা আমার সব থেকে বড় স্যাটিসফ্যাকশন। পরবর্তীকালেও আমি আরও এ ধরনের রাস্তায় ঘাটে মেয়েরা ডিস্ট্রেসড অবস্থায় থাকলে আমি গিয়ে অন্তত জিজ্ঞাসা করি, তোমার কি কোনো অসুবিধা হয়েছে, কি আপনার কোনো অসুবিধা হয়েছে। এই যে জিজ্ঞাসাটুকু, এইটুকু কিন্তু আমরা মেয়েরা পারি করতে। জন্ম থেকেই মেয়েটা বড্ড ডানপিটে, স্কুল কলেজ জীবনে একটু বেশি বেপরোয়া, কিন্তু বিয়ের পর বদলে গেল সবকিছুই। নিজের সন্তানকে পৃথিবীর আলো দেখালেন লড়াই করে। শ্বশুর বাড়িতে যে কোনো বিষয় কপালে চুটত মার। একদিন বুঝলেন সময় এসেছে মেরুদণ্ডটাকে শক্ত করার। নীলাঞ্জনা চ্যাটার্জি, যিনি সমাজে মেয়েদের জন্য লড়াই করেন, তার নিজের জীবনটা কেমন ছিল? নিজের জীবন মানে ছোটবেলা থেকে যদি বলি, ছোটবেলায় বাবা সরকারি চাকুরে, তাই জন্য ছোট্টবেলা কেটেছে রায়গঞ্জে। তারপরে কলকাতায় আসার পরে স্কুলে ভর্তি হলাম বেথুনে। আমরা দুই বোন, আমাদের দুই বোনকে ছোট্টবেলা থেকে মা খালি বলতেন যে মানুষ মানে মান আর হুঁশ, তো দুটো যদি না থাকে তাহলে কিন্তু তুমি মানুষ হলে না। তো শির দ্বারা সোজা রাখবে, অন্যায়ের সাথে কোনোদিনও আপোষ করবে না, আর মানুষের পাশে দাঁড়াবে। যেখানে অন্যায় দেখেছেন প্রতিবাদ করেছেন নীলাঞ্জনাদি। নিজের জীবনের ক্ষেত্রে প্রথম প্রতিবাদটা কখন, কিভাবে হয়েছিল? প্রথম প্রতিবাদ যদি সেই অর্থে বলা যায়, যেটা আমার জীবনের একটা লাইফ চেঞ্জিং ডিসিশন। আমার বিয়ের পরে, আমার তো যেরকম সব জায়গায় মানে বিয়ের পরে একটা হয় যে না কনসিভ করে গেছি, আচ্ছা এবার এই সম্বন্ধে খুব ওয়াকিবহাল ছিলাম না, আজকালকার মেয়েদের মতো ছিলাম না আর কি। তো আমার হাজব্যান্ড ডাক্তার, আগেই বললাম, তো ডাক্তার হয়ে তিনি আমাকে বলছেন যে অ্যাবর্শন করাতে হবে, বিকজ ইট ওয়াজ অনলি 6 months ইন্টু মাই ম্যারেজ। 6 মাসের বিয়ের 6 মাসের মধ্যে যেহেতু কনসিভ করে গেছি। তো এই প্রেগনেন্সি টার্মিনেট করার জন্য মেরি স্টোভস বলে গড়িয়াহাটে একটা সংস্থা ছিল, এটা সরকারি এবং মানে সহায়তায় চলতো, এবং এরা করতেন আইনত। তো সেই মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি MTP করার জন্য আমাকে নিয়ে গেলেন, এবং ওখানে আমি যখন আমার ফিজিক্যাল এক্সামিনেশন হচ্ছে, যে ডাক্তার মহিলা করছেন তার সামনে আমি কাঁদতে আরম্ভ করলাম, এবং কাঁদতে আরম্ভ করলাম মানে সে মানে রীতিমতো ভিউ ভিউ করে কান্না। তো ভদ্রমহিলা এক্সামিন করতে করতে আমাকে থামিয়ে দিয়ে বললেন যে কাঁদছেন কেন? তো আমি বললাম যে আমি আসলে এই প্রেগনেন্সিটা চাইছি, অ্যাবর্শন চাইছি না। বললেন তাহলে করছেন কেন? বললাম আপনি বিবাহিত না? তো আমি বললাম হ্যাঁ বিবাহিত, আমার স্বামী এসছেন। তো ওনার প্রফেশন? তো আমি বললাম উনি ডাক্তার, এয়ারফোর্সে কর্মরত। বললেন তাই? ডাক্তার, তিনি চাইছেন প্রেগনেন্সি টার্মিনেট করতে? আচ্ছা ডাকুন। ডাকা হলো। তারপর তাকে প্রচণ্ড সে
ঝাড়া যাকে বলে আর কি, সে অনেকটা সময় উনি বললেন যে কেন করা উচিত না, এবং একজন প্রথম প্রেগন্যান্সি কেন টার্মিনেট করা উচিত না। আপনি তো ডাক্তার হিসেবে জানেন, তা সত্ত্বেও আপনি কেনই সর্বনাশ করছেন মেয়েটির। আমি কিন্তু এটা সমর্থন করছি না। তখন উনি আমাকে আবার জিজ্ঞাসা করলেন যে আপনি কি চান। আমি তখন বললাম যে আমি চাই আমি প্রেগন্যান্সিটা থাকুক, আমি এই সন্তান চাই। বললেন হ্যাঁ ঠিক আছে, আমি আপনার মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি আমি করছি না, আমি এটা সমর্থনও করছি না। প্রথম জয়, এবং এই যে এটা একটা লাইফ চেঞ্জিং ডিসিশন, কারণ আমার সন্তান, আমার একমাত্র সন্তান, তাকে আমি পেলাম এভাবে একটা প্রতিবাদের মধ্যে দিয়ে। এই ঘটনার পরেই কি প্রথম বিয়ে থেকে বেরিয়ে আসা? ঠিক পরেই বলবো না, এর পরে যেটা আরম্ভ হলো সেটা আমার কাছে ঠিক অভিপ্রেত ছিল না এবং টোটালি আনএক্সপেক্টেড। হি স্টার্টেড অ্যাবিউসিং মি, মানে খুব বাতি বাংলা কথায় অত্যাচার আরম্ভ হলো। প্রথমে মানসিকভাবে, তারপরে যখন সন্তান নিয়ে আমি মানে সংসার প্রপার করতে গেলাম এই মানুষটির সাথে, আরম্ভ হলো ফিজিক্যাল টর্চার। এই অবস্থায় একবার এত মারধরের মধ্যে আমার বাচ্চা তখন আমার মেয়ে তখন 3 বছর বয়স, ও দৌড়ে এসেছে আমাকে বাঁচাতে। তো দেখলাম ও মার খেয়ে গেল, মার খেয়ে ছিটকে পড়লো। সেই দিন বুঝলাম যে না, শির দ্বারা সোজা করার সময় এসে গেছে, এবং সেই দিন ডিসিশন নিলাম যে আর না। প্রথম বিয়ের 8 বছর পরে দ্বিতীয় সম্পর্ক। স্বামী কথাটির সঙ্গে আর পরিচিত হতে ভালো লাগে না নীলাঞ্জনার, বরং বন্ধু বলতেই বেশি স্বাচ্ছন্দ্য। মেয়েকে নিয়ে চিন্তা কম নেই মায়েরও। একটা বিয়ে থেকে বেরিয়ে আসা, আপনি যে সময়কার কথা বলছেন, একজন মহিলার ক্ষেত্রে খুব একটা সহজ নয়। সাথে বাচ্চা একটা মেয়ে রয়েছে, কিভাবে সামলালেন বা কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে সেই সময়? একটা বিয়ে থেকে বেরিয়ে আসা কোনো সময়ই বোধহয় সহজ নয় কোনো মেয়ের পক্ষে, সে যতই কঠিন মনের হোক না কেন। যাই হোক, জীবন তো থেমে থাকে না, জীবন এগিয়ে যায়। আমিও এগিয়েছিলাম। দীর্ঘ 8 বছর বাদে আমার বর্তমান স্বামীটি বললে না, স্বামী বললে ভীষণ আসামি শোনায়, তো আমি দীপকে ঠিক স্বামী বলতে পারি না, আমি আমার পরম বন্ধু। ও বরাবরই একরোখা, এবং যেটা বিষয়টা হচ্ছে, ও হয়তো নিজের জীবনে এতটা অত্যাচারিত বলে কোনো মেয়েদের প্রতি, বিশেষ করে মেয়েদের প্রতি কোনো রকম অন্যায় হচ্ছে দেখলে ও নিজেকে ঠিক রাখতে পারে না, এবং সেখানে অনেক সময় দিকশূন্য হয়ে সেখানে ঝাঁপিয়ে পড়ে। যে কারণে ওর এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, সেই সময় ও দেখেইনি যে গাড়ি থেকে ফেলে দেওয়ার পর ওকে চাপা দেওয়ার জন্য গাড়িটা আসছে, এবং ঘটনাটা ঘটলো। ছোট থেকেই ওকে যদি আমি বলতাম যে এই যেও না পড়ে যাবে, কিন্তু পেছন ফিরে যেটা না, তো সেটা তো ও আগে করবে। এক এক সময় তো ভয় হয়, বিশেষ করে এখন ওর পায়ের যা অবস্থা না। এই যে আরজিকর কাণ্ডের প্রতিবাদে ও মেডিকেল কলেজ থেকে ধর্মতলা পর্যন্ত হাঁটলো। আমি কল্পনা করতে পারি না ওর পাটার যা অবস্থা হয়েছিল। তারপরে আমি ভয় পাই, কিন্তু ও কোনো ভয় নেই। রাস্তাঘাটে একটি মেয়ের অবলম্বন হতে পারে একটি মেয়ে। 14ই আগস্ট রাত সেই পথে দেখিয়েছে বার্তা নীলাঞ্জনার। মেয়েরা যখন 14 তারিখে রাত দখল করতে নামলো, তখন মেয়েদের যে এত সমাগম একটা জিনিস প্রমাণ করেছে যে মেয়েরা চাইলে মেয়েদের পাশে দাঁড়াতে পারে, এবং যদি মেয়েরা মেয়েদের পাশে দাঁড়ায় না, সমাজে, সংসারে, কাজের জায়গায় অনেক বাধা বিপত্তি দূর হয়ে যাবে। আমাদের সত্যি তখন দাদা বাঁচাও বলতে হয় না, দাদা বাঁচান বলতে হবে না। শেরতারাটা জন্মের সঙ্গে পাওয়া যায় না বোধহয়, পরবর্তী সময় তা তৈরি করতে হয় বুকের পাঁজর, যা দিয়ে তৈরি হতে পারে বজ্র। নীলাঞ্জনার একটি পায়ে এখন তেমন সার নেই, তবুও সে নিজের পায়ে দাঁড়াতে পারে বলিষ্ঠভাবে, নিজের পৃথিবীকে চালাতে পারে নিজের মতো করে। অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে, নিজের ক্ষেত্রে হোক কিংবা অন্য কারোর ক্ষেত্রে। এটাই যেন নীলাঞ্জনাদির মূল জীবনবাণী হয়ে দাঁড়িয়েছে।
সেদিন রাতে আনন্দপুরের ঘটনায় গাড়ির চাকা পা গুড়িয়ে দিলেও মনের সাহস গড়াতে পারেনি। তাই তিনি নিজের জীবনের পরোয়া না করে শুধুমাত্র একজন নারীর সম্মান বাঁচাননি, বরং শত শত নারীর মনে সাহস জুগিয়েছেন। আর এরকমই লড়াই করে উঠে দাঁড়ানো মহিলাদের নিয়ে আমাদের আজকের মানুষই দেখতে চোখ রাখুন ক্যালকাটা নিউজে। মানুষই মানুষই সে আজকের মানুষই।